কিছুদিন আগেই শুরু করেছিলাম ব্যাকস্ট্রিট রুকি নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল যে ছেলেগুলো দোকান থেকে জিনিসপত্র চুরি করে টাকা না দিয়ে পালিয়ে এসেছিল। সিনসিন তাদের ডেরায় এসে তাদেরকে অনেক মারধর করে এবং তাদেরকে ধমক দিয়ে বলে যে সমস্ত জিনিস চুরি করেছো তার একটা লিস্ট তৈরি করে দোকানে টাকা দিয়ে আসবে। আর এখান থেকেই শুরু হয় সিরিজের দ্বিতীয় পর্ব। দেখা যায় সিনসিন যখন ওই ছেলেগুলোকে শাস্তি দিচ্ছিল তখন মৌহা পেছন থেকে তাদের একটা ভিডিও তৈরি করে, তবে সিনসিন তাকে দেখে ফেলায় সে ভয়ে এক কোণে লুকোনোর চেষ্টা করে। সিনসিন তার কাছে এসে প্রশ্ন করে, তুমি কি কিছু দেখেছো? মাওয়া বলে, আমি রাতের বেলায় চোখে ঠিকমতো দেখতে পাই না, তাই শুধুমাত্র গন্ধ শুকে জিনিসপত্র চেনার চেষ্টা করি। অন্যদিকে সিওন বেশ এক্সাইটেড ছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডের বাবার জন্মদিন উপলক্ষে একটা বিশেষ গিফট প্রস্তুত করছিল। কিন্তু সে যখন ইয়ানজুকে ফোন করে তার বাবার জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ইয়ানজু বলে বাবার শরীর খুব একটা ভালো নেই, তাই আমরা ঘরের মধ্যেই ছোট্ট একটা সেলিব্রেশন করব। তবে সিওন সব থেকে বড় ধাক্কা তখন পায় যখন সে ইয়ানজুর বাবাকে অন্য এক ব্যক্তির সঙ্গে আনন্দের সহিত কথা বলতে দেখে। এমনকি ইয়ানজুর বাবা ওই ব্যক্তিকে তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সিওন তাদেরকে দেখা মাত্রই এক কোণে লুকিয়ে পড়ে, কারণ সে ইয়ানজুর বাবার জন্য যে উপহারটা প্ল্যান করেছিল সেটা এখন অন্য কেউ তাকে দিচ্ছে। সে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল এবং তার মনের মধ্যে শুধু একটাই খেয়াল আসছিল, সবাই কি জেনে শুনেই আমাকে ইগনোর করছে। এরপর সিওন তার দুঃখ কম করার জন্য বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করতে যায় এবং অদ্ভুতভাবেই নিজের পরিস্থিতির কথা মনে করে নিজেই নিজের উপর হাসতে শুরু করে। বাড়ি ফিরে সে সিনসিনের রিকমেন্ড করা ভাগ্য নিয়ন্ত্রণকারী একটা অ্যাপস ইউজ করতে শুরু করে। অ্যাপসটি দেখায় ভবিষ্যতে তার সুখ এবং দুঃখ একসঙ্গেই রয়েছে। সে সারা রাত ধরে তার অনুভূতিগুলিকে অ্যালকোহলে ডুবিয়ে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালবেলায় সিওন ইয়ানজুকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই একদল ছাত্রী তার দোকানে আসে এবং তার সাথে একসঙ্গে গ্রুপ ফটো তুলতে চায়। এরপর ইয়ানজু ফোন করে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। সিওন তার মাকে দোকানের দায়িত্ব দিয়ে ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিওনের মা কোনো কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ডিনার টেবিলে ইয়াংজু সিওনকে বলে, চাংজুন এবং আমি ছোটবেলাকার বন্ধু, আমি তাকে কেবলমাত্র একটা ভালো বন্ধু হিসাবেই দেখি, তাই এটা নিয়ে এলোমেলো কিছু ভেবে নিও না। এটা শুনে সিওন অনেকটা শান্তি পায়। সিওন বলে, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা দুজন হাত ধরে আনন্দের সহিত রাস্তায় হাঁটতে শুরু করে। তারপর তারা একটা নতুন নাইট ক্লাবে যায়। ইয়ানজু ওয়াশরুমে যাওয়ার সময় লক্ষ্য করে একজন মেয়ে ওয়াশরুমের পথ আটকে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে, যদি তুমি ওয়াশরুমে যেতে চাও তাহলে আমার হাতের নিচ থেকে যেতে হবে। তবে ইয়ানজু রেগে গিয়ে তার হাতটা সরিয়ে ওয়াশরুমে চলে যায়। মেয়েটির ইয়ানজুর এই ব্যবহারটা পছন্দ হয় না, তাই সে তার দলবল নিয়ে ভেতরে এসে ইয়ানজুকে অনেক জ্বালাতন করে। এই সময় ইয়ানজু সেখানে সিনসিনকে দেখতে পায়। সে মনে করে হয়তো সিনসিনও তাদের সঙ্গেই রয়েছে। এই ব্যাপারটা সে সিওনকে বললে সিওনও তার কথায় বিশ্বাস করে নেয় এবং কোনো কিছু না জেনেই সিনসিনকে অনেক কথা শোনায়। এরপর সে সিনসিনকে বলে নিজের যত্ন নিও, আর এটা বলেই সে ইয়ানজুর সঙ্গে চলে যায়। সিনসিন কি করবে বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে সিওন যখন ইয়ানজুকে তার বাড়িতে ছাড়তে যায় তখন ইয়ানজু বলে, আমার মনে হয় সিনসিনকে দোকান থেকে বের করে দেওয়া উচিত, কারণ সে তোমাদের স্টোরে কাজ করার উপযুক্ত নয়। সিওন আগেও একবার সিনসিনকে ভুল বুঝেছিল, এই কারণে সে এই ভুলটা দ্বিতীয়বার করতে চায় না। কিন্তু ইয়ানজু তাকে আবারও মনে করিয়ে বলে, তোমার এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত, আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সিওন দোকানে ফিরলে মাওয়া তাকে বলে, তুই কি সিনসিনের সত্যটা দেখতে চাস? এরপর সে তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেটাতে স্পষ্ট দেখা যায় সিনসিন আসলে ওই ক্লাবের মেয়েদের হাত থেকে ইয়ানজুকে বাঁচাচ্ছিল। এটা দেখে সিওন ভাবতে থাকে সে আবারও সিনসিনকে ভুল বুঝছে না তো। সে ভেতরে গিয়ে সিনসিনের কাজ করার ড্রেসটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে সেখানে একটা নোটবুক দেখে, যেটাতে সিনসিন তার এই দোকানে কাটানো সমস্ত মুহূর্তের কথা লিখে রেখেছিল। এটা তার কাছে শুধু একটা কাজ ছিল না, এটা ছিল তার ইমোশন। এই সময় দোকানের ঘন্টা বেজে ওঠে। সিওন বাইরে এসে লক্ষ্য করে সিনসিনের বেস্ট ফ্রেন্ডরা এসেছে। সে সিওনকে বলে, বিনা কারণে সিনসিনের ওপর দোষ চাপাতে তোমার লজ্জা করে না? আসলে সেই দিন সে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়েছিল, তাই তার বিনিময়ে তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত। এটা শুনে সিওন কিছুটা অনুতপ্ত হয়। সে আর কোন রকম ভাবে সময় নষ্ট না করে ট্যাক্সি খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত ট্যাক্সি ভর্তি ছিল আর বাকিরা বলছিল তারা ওই রুটে যাবে না। সিওন কিছুটা হতাশ হয়ে বলে, আজ আমার ভাগ্যটা এত খারাপ কেন? ঠিক তখনই সিনসিন স্কুটারে করে সেখান থেকে যাচ্ছিল, আর এটা দেখে সিওন অনেক খুশি হয়। সে সিনসিনের কাছে তাকে ভুল বোঝার জন্য ক্ষমা চায়। সিওন বলে, যদি তুমি আমার উপরে রেগে থাকো তাহলে তুমি চাইলেই আমাকে মারতে পারো। সিনসিন ব্যাপারটা নিশ্চিত করার জন্য তাকে জিজ্ঞাসা করে, সত্যি বলছো তো? জিওনও কনফিডেন্সের সঙ্গে উত্তর দেয়, অবশ্যই। এরপর সিনসিন তার এক পা পিছিয়ে সিওনকে এক
একটা হাই কিক মারে, এতে সিওন উড়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। পরের দিন সকালে দোকানে অনেক ভিড় হয়। মাওয়া সকালবেলায় কিছু ভুলভাল খাওয়ার জন্য তাকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল। একদিকে পুরো স্টোর গ্রাহকের লাইনে ভর্তি, আর অন্যদিকে কাউন্টারে কেউই ছিল না, তাই দেরি হওয়ার কারণে সমস্ত গ্রাহকরা অনেক বিরক্ত হচ্ছিল। ঠিক যখন মনে হচ্ছিল মাওয়া আর এক সেকেন্ডও তার প্রেসার আটকে রাখতে পারবে না, তখনই সেখানে সিনসিন চলে আসে। মাওয়া তাকে দায়িত্ব দিয়ে দ্রুত বাথরুমে যায়। সেই দিন সিওন এবং তার পরিবার দোকানের বিক্রয় প্রতিবেদন চেক করে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ দোকানের আয় বর্তমানে 3 গুণ বেড়েছে, যার কারণে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। সিওনের মা আনন্দে উত্তেজিত হয়ে বলে সিনসিনের কারণেই এটা সম্ভব হয়েছে। এরপর সিওন তার ফোনে একটা নোটিফিকেশন পায়, জানা যায় সিনসিনকে এই মাসের সেরা কর্মচারী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এটা শুনে তারা খুবই খুশি হয়। এরপর সিনসিন নাইট শিফটে আসলে সিওন নাটকীয় ভঙ্গিতে তার সামনে এসে বলে তোমাকে এই মাসের সেরা কর্মচারী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এটা বলেই সিওন তার নিজের স্টাইলে নাচতে শুরু করে। সিনসিন ভিতরে ভিতরে অনেক খুশি হয়, কিন্তু বাইরে থেকে সে তার ইমোশনটাকে নিয়ন্ত্রণ করে এবং সিওনকে জিজ্ঞাসা করে তোমার কি আমায় আরো কিছু বলার আছে। সিওন কোনোভাবেই তাকে কাজটা ছেড়ে দেওয়ার কথা বলতে সাহস পায় না। এদিকে সিনসিন খুশি হয়ে সিওনকে বলে তুমি কি আমাকে তুলতে পারবে, কিন্তু সিওন যখন তার এই প্রস্তাবে মানা করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সিনসিন বলে আমাকে অন্তত একবার পিঠে তো তুলতে পারো। কিন্তু এর পরের মুহূর্তেই সিনসিন বেশ অবাক হয়ে যায়, কারণ সিওন তাকে একটা ফুলের তোড়া দেয়। সিনসিন কখনোই সিওনের কাছ থেকে ফুল পাওয়ার আশা করেনি, বিশেষ করে তার প্রিয় গোলাপ ফুল। সিনসিন আনন্দে অভিভূত হয়ে যায় এবং রসিকতা করে বলে সে যদি তাকে পিঠে চড়ায় তাহলে আরো ভালো হবে। সিওন বাধ্য হয়ে শেষমেশ তাকে 3 সেকেন্ডের জন্য পিঠে তুলতে রাজি হয়, কিন্তু এরপরেই সিনসিন দুষ্টুমি শুরু করে। সে কোনোভাবেই তার পিঠ থেকে নিচে নামতে চায় না, আর ঠিক এই মুহূর্তেই সেখানে ইয়ানজু চলে আসে, যার ফলে একটা অকওয়ার্ড পরিস্থিতির সৃষ্টি হয়। সিওন বলে তারা শুধু সেলিব্রেট করছিল এবং সিনসিন বলে এটা শুধুমাত্র একটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। ইয়ানজু সিনসিনকেও তাদের সঙ্গে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তখন সিওন বলে দোকানের দেখাশোনার জন্য কাউকে একজন থাকতে হবে। ঠিক এই সময় সেখানে মাওয়া চলে আসে, যার কারণে তারা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর শেষমেশ সিনসিন কিছুটা বাধ্য হয়েই তাদের সঙ্গে যায়। ইয়ানজু তাদেরকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, তবে সেখানে সাধারণ পোশাক পরা সিনসিনকে সবাই অবজ্ঞার চোখে দেখে। অর্ডার দেওয়ার সময় সিনসিনের ইংরেজি মেনু বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল, জানিয়ে ইয়ানজু অনেক ঠাট্টা করে। ইয়ানজু ইচ্ছে করেই ম্যানেজারের সাথে দামি ওয়াইন নিয়ে আলোচনা করে এবং সিওনকে তার গ্লাসে ওয়াইনটা সার্ভ করতে বলে। এই পুরো সময়টা জুড়েই সিওন বেশ অস্বস্তিতে ছিল। এরপর তারা বাইরে আসলে সিওন এবং ইয়ানজু একে অপরের হাত ধরে হাঁটছিল এবং সিনসিন তাদের পেছনে একাই হেঁটে আসছিল। এরপর দোকান থেকে ডেলিভারির ব্যাপারে সিওনের কাছে একটা কল আসে। কথা শেষ করে সিওন সিনসিনকে বলে সে যেন ইয়ানজুকে তার বাড়িতে নামিয়ে দেয়, কিন্তু সে এতে রাজি হয় না। ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে আসে, যার ইয়ানজুর ওপরে ক্রাশ রয়েছে। সিওন তার গার্লফ্রেন্ডকে অন্য কারো সঙ্গে যেতে দেখে বেশ অস্থির হয়ে পড়ে, আর এই দৃশ্যটা দেখে সিনসিন মনে মনে হাসতে থাকে। এরপর সিওন বাড়ি ফিরে এসে দেখে ইয়ানজু এখনো মেসেজের রিপ্লাই দেয়নি, তাই সে চিন্তিত হয়ে সারাদিনের ঘটনা সম্পর্কে ভাবতে থাকে। পরের দিন সিওনের বোন তার মাকে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে যায় এবং তার পছন্দের যে কোনো একটা জামা বেছে দিতে বলে। তার মা অনেকদিন ধরেই নতুন কোনো পোশাক কেনেনি, তাই সেও খুব খুশি হয়। কিন্তু সে যখন টাকা দিতে যায় তখন ক্যাশিয়ার তাকে বলে তার মেয়ে তাড়াহুড়ো করে $2,50,000 মূল্যের একটা জামা নিয়ে চলে গেছে, আর সে সেটার টাকাও পে করেনি। তখন তার মা বাধ্য হয়ে নিজেই ওই পোশাকটার দাম দিয়ে দেয়। এরপর সে দোকানে ফিরে তার মেয়েকে নতুন পোশাক পরা অবস্থায় দেখে অনেক রেগে যায়। তার স্বামীও নতুন পোশাক পরে এসে তাকে বলে এটা নিশ্চয়ই তার ছেলে তাকে উপহার দিয়েছে। এতে সিওনের মা আরো রেগে যায়। সিওন দোকানে ফিরলে অজান্তেই সব দোষ তার উপর চলে যায়। এরপর সিনসিন দোকানে পৌঁছালে তার মাসের সেরা কর্মচারী হিসাবে ইন্টারভিউ নেওয়া হয়। এই সাক্ষাৎকারটি কেবলমাত্র সিনসিন সম্পর্কে ছিল, তবে সিওনের পরিবারও এতে অনেক হ্যাপি ছিল। ইন্টারভিউর পর প্রতিবেদক সিওনকে সিনসিনকে পিঠে করে ছবি তোলার জন্য পোজ দিতে বলে, তবে সে এটাতে রাজি হয় না, কারণ সে মনে করে এটা যখন ইয়ানজু দেখবে তখন সে তাকে ভুল বুঝবে। কিন্তু তার পরিবার তাকে জোর দেয় এবং বলে এটা করলে দোকানের খ্যাতি বাড়বে। তাই দোকানের কথা ভেবে সিওন ছবিটা তুলতে রাজি হয়। সিওনের পরিবার রাতের বেলায় সিনসিনের সাথে এই দিনটা সেলিব্রেট করে। এরপর সিওন প্রমোশনের জন্য তোলা ছবিটা হাতে পায়, তবে সেটাতে তার এবং সিনসিনের ছবিটা কেটেই তারা পাঠিয়েছিল। সে প্রতিবেদককে ফোন করে জানতে পারে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, যার অর্থ হলো ইয়ানজুও এটা দেখতে পাবে। সিওন ইয়ানজুকে ফোন করে, তবে সে তার ফোনটা রিসিভ করে না। এদিকে ইয়ানজু ছবিটা দেখে মদ্যপান করে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে সিওন তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখনই সে দেখে চাংজুন ইয়ানজুকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। ইয়ানজু তখন নেশাগ্রস্ত ছিল, যে কারণে চাংজুন তাকে পিঠে চাপিয়ে নিয়ে এসেছে।
সিওন আগে থেকেই জানতো যে তারা ছোটবেলাকার বন্ধু, কিন্তু তবুও তার খারাপ লাগে যখন সে চাংজুনকে সিওনের বাড়িতে ঢুকতে দেখে, কারণ তাদের 3 বছরের সম্পর্কে আজ অব্দি ইয়াংজু কখনোই তাকে ভেতরে নিয়ে যায়নি। তাই মনে কষ্ট নিয়ে সিওন সেখান থেকে চলে আসে। পরের দিন সিনসিন স্টোরের আবর্জনা পরিষ্কার করছিল। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এই আক্রমণকারীরা ছিল রেড লাইট গ্রিন লাইট দলের 3 জন সদস্য। তারা ভেবেছিল সিনসিন হয়তো মারা গেছে, তাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিওন রাস্তা দিয়ে আসার সময় তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে এরা হলো সেই সব গুন্ডা যাদেরকে সিনসিন পিটিয়েছিল। তার কিছু একটা সন্দেহজনক মনে হয়, যে কারণে সে দ্রুত দোকানে ফিরে আসে। দোকানে এসে সে সিনসিনকে অচেতন অবস্থায় দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার জানায় রোগীর মাথা অনেকটা ফেটে গেছে, যে কারণে এখনই সার্জারি করতে হবে। এটা শুনে সিওন বিভ্রান্ত হয়ে পড়ে। পরের দিন সিনসিনের বন্ধুরা হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসে এবং তার এমন অবস্থা দেখে কাঁদতে শুরু করে। তারা এই ঘটনাটা গোপন করার জন্য সিওনকে অনেক কথা শোনায়। এরপর সিনসিনের বন্ধুরা চলে যায় এবং তার ছোট বোন ইনসাংকে এই ঘটনাটা জানায়। ইনসাং রেড লাইট গ্রিন লাইট দলের মুখোমুখি হয় এবং লাল চুলের মেয়েটাকে তার নখ দিয়ে আঘাত করে। এরপর যখন ওই মেয়েটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তখন ইনসাং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই সময় সিনসিনের বন্ধুরাও তার বোনকে সাহায্য করার জন্য চলে আসে। একজন লোক ইনসাংকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু ইনসাং পাল্টে তাকে একটা থাপ্পড় মারে। এরপর লোকটা যখন রেগে গিয়ে ইনসাংকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই স্কেটবোর্ডে করে সিনসিন সেখানে চলে আসে। আসলে তার ছোট বোন যে এখানে প্রতিশোধ নিতে এসেছে সেটা তার বন্ধুরাই তাকে জানিয়েছিল। সিনসিনকে দেখা মাত্রই 3 জন মেয়ে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু বাকিরা তাকে নিয়ে উপহাস্য করে। এরপর তাদের সঙ্গে সিনসিনের ফাইট শুরু হলে সিনসিন সহজেই তাদেরকে হারিয়ে দেয়। ফলে সমস্ত গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় এবং সিনসিনের বন্ধুরা তার প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে ইয়াংজুর মা সিওনের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তার দোকানে আসে। সে 10 লক্ষ ইয়েনের জিনিসপত্র অর্ডার করে তার বাড়িতে পৌঁছে দিতে বলে। সিওনের বাবা তখন দোকানেই ছিলেন, আর তিনি ইয়াংজুর মায়ের এই প্রস্তাবে রাজি হয়ে যান। সিওন দোকানে এসে এত বড় অর্ডার শুনে খুব খুশি হয়। সে আশা করে এই গ্রাহক তাদের নিয়মিত গ্রাহক হয়ে উঠবে। সিওন জিনিসপত্র নিয়ে গ্রাহকের দেওয়া ঠিকানায় যায়। তবে সেখানে পৌঁছে সামনে ইয়ানজুর বাড়ি দেখে সে বেশ অবাক হয়ে যায়। ইয়ানজুর মা ইয়ানজুর সামনে সিওনকে টিপ দিয়ে অপমান করে, কিন্তু ইয়ানজুও এতে কোনো বাধা দেয় না। সিওন কিছুটা লজ্জিত হয়ে টিপ নিয়ে চলে আসে। ইয়ানজুর মা চাকরদের বলে সমস্ত জিনিসপত্র ফেলে দিতে। ইয়ানজু তার নিজের ভুল বুঝতে পেরে সিওনকে ফোন করে এবং বলে মায়ের ব্যবহারে কিছু মনে করো না। তবে সিওনকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে। সে ভালোভাবেই বুঝতে পারে তাদের 3 বছরের সম্পর্ক হওয়া সত্ত্বেও ইয়ানজু কি কারণে তাকে তার বাবা মার সঙ্গে পরিচয় করায়নি। এদিকে ইয়ানজু বারবার সিওনকে ফোন করে, তবে সে ফোন না তোলায় সে তার দোকানে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সিওন তখন দোকানে ছিল না। সিওনের মা বলে সে সিনসিনকে দেখতে হসপিটালে গেছে। এরপর ইয়ানজু হসপিটালে গেলেও সেখানে সিওনকে দেখতে পায় না। ইয়ানজু সিনসিনকে বলে তুমি দোকানে আসার পর থেকেই আমাদের ভুল বোঝাবুঝি অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের প্রায় ঝগড়া হয়। এটা শুনে সিনসিন সিদ্ধান্ত নেয় সে দোকান ছেড়ে দেবে, আর পরের দিনই সে ইস্তফা দিয়ে দেয়। সিওন এইসবের কিছুই বুঝতে পারছিল না। সিনসিন বলে আমি অনেকদিন ধরেই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি যে খারাপ নয় এটা প্রমাণ করার জন্যই এতদিন কাজ করেছি। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর সিনসিন তার বোনকে সহায়তার জন্য অনেক পরিশ্রম করে, অর্থাৎ দিনের বেলায় খাবার ডেলিভারি করে এবং রাত্রে বেলায় রেস্তোরাঁয় কাজ করে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। একদিন সিনসিন বাড়ি ফিরে দেখে লোকজন তাদের জিনিসপত্র বের করে দিচ্ছে, কারণ তাদের বাড়িওয়ালা তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাই তাদেরকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে। সিনসিন এবং তার বোন ওই রাতটা তার বন্ধুর বাড়িতেই কাটায়, কিন্তু পরের দিন সকালবেলায় সে তার বোনকে খুঁজে পায় না। আসলে সে একটা চিঠি লিখে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা দেখে সিনসিন কান্নায় ভেঙে পড়ে। সেই রাতেই সিওনের মা জানতে পারে সিনসিন তার বাড়িওয়ালা দ্বারা প্রতারিত হয়েছে। অন্যদিকে সিওন এবং ইয়ানজুর সম্পর্ক 3 বছর পূর্ণ হওয়ায় সিওন ইয়ানজুকে অপেরা দেখার জন্য আমন্ত্রণ জানায়। ইয়ানজু কোনোভাবেই সিওনকে সরাসরি না বলতে পারেনি, তাই পরের দিন ইয়ানজু সিওনকে ফোন করে জানায় আজ একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট অফিসে এসেছে, তাই আজ কোনোভাবেই আমি তোমার সঙ্গে যেতে পারবো না। সিওন কিছুটা হতাশ হয়ে বলে ঠিক আছে। এরপর সিওন একাই অপেরাতে যায় এবং তার অজান্তেই ইয়ানজুও সেখানে উপস্থিত ছিল তার পরিচালক এবং ক্লায়েন্টের সঙ্গে। বাড়ি ফিরে সিওন একটা শব্দ শুনতে পায় এবং সাদা পোশাক পরা এক মহিলাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখে। সে ভয়ে হাঁপাতে শুরু করে এবং তারপরেই বুঝতে পারে এটা হলো সিনসিন। তার মা বলে সে সিনসিনকে রাতের জন্য বাড়িতে নিয়ে এসেছে।
সিওন মনে করে ইয়ানজু এটা জানলে তাকে ভুল বুঝবে, কিন্তু তা সত্ত্বেও তার মা জোর করে সিনসিনকে বাড়িতে রাখে। পরের দিন সিওন অনেক দাম দিয়ে মিউজিক শো এর টিকিট কেনে এবং রাতের বেলায় ইয়ানজুর সঙ্গে শো দেখতে যায়। তবে এই শোটা ইয়ানজুর একদমই ভালো লাগে না। এরপর সিওন তাকে পরিচালকের সঙ্গে দেখা করার জন্য ব্যাকস্টেজ পাস দিয়ে একদম অবাক করে দেয়। ইয়ানজু মনে করে পরিচালক তাকে ছিঁড়ে ফেলবে, তাই সে ভয়ে একটা মাস্ক পরে নেয়। চাংজুন পাশ দিয়েই যাচ্ছিল আর সে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে। ছবি তোলার পর সিওন ইয়ানজুকে অন্য কোথাও যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ানজু বলে তার ভালো লাগছে না এবং এটা বলেই সে ট্যাক্সিতে উঠে চলে যায়। এই সময় সিওন অনুভব করে তাদের মাঝে দূরত্ব বেড়ে যাচ্ছে। এদিকে ইয়ানজু হতাশ হয়ে একটা বারে যায় যেখানে চাংজুন তাকে সান্ত্বনা দেয়। ইয়ানজু নিরাপদে বাড়ি পৌঁছেছে কিনা সেটা জানার জন্য সিওন তাকে ফোন করে, কিন্তু ইয়ানজু কোনো উত্তর দেয় না। আসলে সিওন জানতো না যে ইয়ানজু এখন অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। আর এর সাথেই সিরিজের দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে।